যারা কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে ইচ্ছুক, মানে দৃঢ় ইচ্ছে আছে, কিন্তু আমরা আমাদের সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে যেভাবে বারবার মোটিভেট না হয়ে ডিমোটিভেট হয়ে যাচ্ছি, তারপর থেকে আমরা হয়তো অনেকেই আশা হারিয়ে ফেলছি যে তাহলে কি আমরা আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবো না। এদিকে বিএডটাও হয়তো করিনি, আর অন্য জবের জন্যও হয়তো প্রিপারেশন নিচ্ছি না, তাহলে কি আমাদের স্বপ্ন অধুরাই থেকে যাবে? আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে করে তোমরা ডিমোটিভেট হবে না, সব সময় ফুল মোটিভেট থাকবে এবং আগামীতে অবশ্যই তোমরা প্রত্যেকেই যারা দৃঢ় ইচ্ছা রাখছো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, তারা অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ বা ইউনিভার্সিটিতে হতে পারবে। তো দেরি না করে আলোচনা শুরু করা যাক। বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমরা ডিমোটিভেশনাল কথাবার্তা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শুনে থাকি। সেই দিকগুলো আগে আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে যারা ডিমোটিভেট করেন বা যাদের কাছ থেকে আমরা ডিমোটিভেট হচ্ছি, সেই দিকগুলো কি কি, কিভাবে আমাদেরকে ডিমোটিভেট করে। এক তো যারা হয়তো চেষ্টা করেছিল, হয়তো কোনো কারণবশত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করতে পারেনি, সেই কারণে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে থাকেন। কারণ যেহেতু ওনারা পাননি, সে যে কোনো কারণেই হতে পারে, তো সেই কারণে ওনারা বলে থাকেন। তো সেগুলোর দিকে আমাদেরকে দেখলে হবে না বা সেগুলোতে কর্ণপাত করলে হবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে বর্তমান যুগে কম্পিটিশন কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে, সেই দিক থেকেও অনেকেই ডিমোটিভেশনাল কথাবার্তা বলে থাকে। তো সেই দিকটাও আমাদেরকে একটু দেখতে হবে এবং সেগুলো নিয়ে আমাদেরকে ভাবলে চলবে না। তিন নম্বর হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে জেনারেল কাস্টে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়াটা অত সহজ কথা নয়। হ্যাঁ, কত ছেলে মেয়ে পায়নি নেট সেট জেআরএ পিএইচডি করে, তুই আবার কি করবি, এইরকম ভাবে কিন্তু অনেকে ডিমোটিভেট করে থাকেন। এগুলোতেও কিন্তু আমাদের কর্ণপাত করলে চলবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে সিএসসিতে তো 3 বছর 4 বছর পরে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে আর কি করেই বা জব হবে, আর কবেই বা জব হবে? অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হতে অনেক বয়স হয়ে যাবে, সে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া হবে না। সেই জন্য বৃথা চেষ্টা করা থেকে না করাই ভালো। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে শুধুমাত্র নেট অথবা জেআরএফ করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া সোজা কথা নয়। কারণ অনেকেই নেট সেট জেআরএফ এমফিল পিএইচডি রিসার্চ পাবলিকেশন সমস্ত কিছু নিয়ে বসে আছে, তা সত্ত্বেও কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারছে না। আর তুই সামান্য নেট বা জেআরএফ পাস করে ভাবছিস অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবি? অত সহজ কথা নয়, কোনো চিন্তা ভাবনা করে লাভ নেই, হবে না, হওয়ার চান্স নেই। এইভাবেও অনেকে ডিমোটিভেট করে থাকেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে ভালো রকম টাকা দিতে হয়। টাকা ছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় না বা হওয়া হবেই না, হতেই পারবে না। তো সেই কারণে বৃথা চেষ্টা করে লাভ নেই। এটা গেল 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যে কলেজ বা ইউনিভার্সিটিতে, বিশেষ করে ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে পরিচয় লাগবে। যদি কোনো ভালো পরিচিত ব্যক্তি উপর মহলে না থাকে, অর্থাৎ এক কথায় হাত যদি না থাকে, তাহলে কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া সম্ভব নয়, হবেই না, অনেকেই বলেছে। তো এই রকম 7টা নেগেটিভ কথাবার্তা, 7 ধরনের নেগেটিভ কথাবার্তা তোমরা অনেকেই শুনতে পাবে। এই নেগেটিভ কথাবার্তাগুলো আমাদেরকে শুনতে হবে, একদম মাস্ট।
এগুলোর থেকে বাইরে বেরোতে পারবে না। কিন্তু আমরা যারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে আমি জয়েন করতে ইচ্ছুক কলেজ বা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে সেলফ মোটিভেট হতে হবে সব সময়। এবার আমরা ধরেই নিলাম যে কোনো কারণবশত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারলাম না, তাহলে কমসে কম আমরা কারণটাও জানতে পারবো। ওই পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা সিনিয়র দাদা দিদিরা কি বললো সেটা আমি শুনতে রাজি নয়, বা তাদের কথা শুনেই আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন ছেড়ে দিতে রাজি নয়। এইরকম ভাবে আগে তোমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আমরা ইন্টারভিউ পর্যন্ত যাব, আমরা দেখব যে কেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে আমি পারছি না, আমরা নিজেরাই কারণটা খোঁজার চেষ্টা করব। এইভাবে যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, তারপরে যদি আমরা বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি, এমনকি শুধুমাত্র পশ্চিমবাংলার সিএসসির ভরসায় বসে থাকা চলবে না, আমরা অন্যান্য রাজ্যে গিয়েও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের স্বপ্ন দেখতে পারি। তার জন্য আমাদেরকে যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে বা তৈরি থাকতে হবে। আমি উদাহরণস্বরূপ বলি, আজ থেকে 10 বছর আগে পশ্চিমবাংলার বিভিন্ন কলেজে কিন্তু বা ইউনিভার্সিটিতে আমরা অন্যান্য রাজ্যের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে দেখতে পাই। অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার না, অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায় এসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে কাজ করছেন, জব করছেন। তাহলে এর থেকে কি প্রমাণিত হয়? অন্য রাজ্যে যখন জব সেরকম ভাবে ছিল না, অন্য রাজ্যে যখন জব অফার ছিল না, তখন কিন্তু আমাদের রাজ্যে এসে অনেকেই জব করেছেন বা এখনো করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এইরকম পাশের রাজ্যগুলো থেকে এসে যদি ওনারা আমাদের রাজ্যে জব করতে পারেন, তাহলে আমরা বাঙালিরা এখন কোন দিকে কম আছি যে আমরা অন্য রাজ্যে গিয়ে জব করতে পারবো না? যদি কোনো জায়গায় আমাদের কমতি থাকে, ঘাটতি থাকে, তাহলে আমরা সেগুলো পূরণ করব। আর পূরণ করে নেওয়ার পরে বিভিন্ন রাজ্যের ইউনিভার্সিটিগুলোতে এবং বিভিন্ন রাজ্যের কলেজগুলোতে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতেও আমরা যদি পাশাপাশি ট্রাই করতে থাকি, তাহলে অবশ্যই পশ্চিম বাংলায় যদি আমরা জব না পাই, তাহলে অন্যান্য রাজ্যে গিয়ে আমরা অবশ্যই জব করতে পারবো। আমার জানাশোনা, তোমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য বলছি, আমার জানাশোনা, আমার পরিচিত প্রায় 20 জন মতো ছেলেমেয়েরা মাত্র 25 থেকে 30 বছর বয়সের মধ্যে পশ্চিমবাংলায় সিএসসিতে জব পায়নি। এরকমগুলোর মধ্যে থেকেও কিন্তু বাইরের রাজ্যে, এমনকি সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও প্রায় 20 থেকে 25 জন ছেলেমেয়েরা আজকে জব করছে। তাহলে কি তারা যোগ্য নয়? তারা তো পশ্চিমবাংলায় পায়নি, সিএসসিতে বিভিন্ন কারণে পায়নি। সে সিট সংখ্যা কম হতে পারে, বা সেখানে টাকার খেলা আছে সেই কারণে হতে পারে, বা 3 বছর পর পর হচ্ছে সেই কারণে হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু তারা পশ্চিমবাংলায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জব করার সুযোগ পায়নি। সেই সব ছেলেমেয়েরা আজকে পশ্চিমবাংলার বাইরে গিয়ে অন্যান্য রাজ্যে গিয়ে স্টেট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে জব করছে। এরকম 20 থেকে 25 জন আমার পরিচিত ভাই, বোন, দাদা, দিদি এরকম অনেকেই আছে, বন্ধু বান্ধব যারা জব করছে। তো তোমাদেরকে এই কথাগুলো কেন বললাম? যাতে করে তোমরা যারা সদ্য নেট জিআরএ পাস করেছো বা 2 বছর আগে নেট জিআরএ পাস করেছো কিন্তু এখনো কোনো জব কোথাও পাচ্ছ না, বা তোমরা হীনমন্যতায় ভুগছো বা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি বানিয়ে দিলাম। যদি তোমাদের কারো মনে হয় যে তোমরা আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা যতটা পারি জানকারি দেব, হেল্প করব, যাতে করে তোমরা কোথাও না কোথাও একটা জবের সুযোগ পাও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে জয়েন করার সুযোগ পাও। আর একটা কথা বলে রাখি, তোমাদের আগের ভিডিওতেও বলেছি, যদি তোমরা প্রথমেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে পার্মানেন্ট কোথাও জবের সুযোগ না পাও, তাহলে অবশ্যই গেস্ট রূপে যেগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি বা বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি অন্যান্য রাজ্যের, সেগুলোতেও তোমরা ইন্টারভিউ দিতে থাকো। আশা করছি তোমরা যদি ইন্টারভিউ দিতে থাকো প্রস্তুতি নিয়ে, তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে যাদের নেট জিআরএ পাওয়া আছে তারা অবশ্যই জব পেয়ে যাবে। এইটুকুটা গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিও দেখে তোমরা মোটিভেট হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে।
আর যদি ভিডিও দেখে উপকৃত হও তাহলে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানানোর চেষ্টা করবে। তাতে করে আমাদের ভালো লাগবে যে হ্যাঁ, সংখ্যায় কম হলেও কিছুজন কমসে কম আমাদের এই জেএসএস চ্যানেল থেকে প্রতি মুহূর্তে ডিমোটিভেট থেকে মোটিভেট হচ্ছ, এটা আমরা বুঝতে পারবো এবং আমাদের ভালো লাগবে। আরও পরবর্তীতে তোমাদের জন্য আরও এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়ার ইচ্ছেটা থাকবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।